হৃদমায়ার প্রেমগাথা সিজন ১ পর্ব সংখ্যা ৩২। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। সকাল ৯টা ৪৫ মিনিট। তপ্ত রোদে উজ্জ্বল ধরণী। এই সাত সকালে হৃদের কাজে থাকার কথা, অথচ সে কাজ ফেলে এই সাত সকালে ড্রাইভিং সিটে বসে। পাশে রাদিফ চকচকে মুখ করে বসে। মায়া দুই ভাইয়ের মাঝে পিছনের সিটে কাচুমাচু করে বসে। আপাতত সে হলো একজন আসামির ন্যায়। ওকে হৃদ যেথায় নিয়ে যাচ্ছে, মায়াও সেথায় সেথায় যাচ্ছে। এই সকালের নাস্তার টেবিলে কত কিছুই না হলো। মায়া লজ্জা আর অস্থিরতায় ভুলভাল কাজ পর্যন্ত করলো। অথচ এখন মায়া ফাহাদের বাসায় মুক্তা আর জুয়ের সাথে থাকার কথা। কাল রাত থেকে মায়া ওই বাড়িতে থেকে নিখোঁজ। নিশ্চয়ই সবাই টেনশন করছে মায়ের জন্য। কিন্তু হৃদ মায়াকে না ওই বাড়িতে নিয়ে যাচ্ছে, আর না এই বাড়ির সম্পর্কে কিছু বলছে। মায়া টেনশনে নিজের বোনের শ্বশুর বাড়িতে যাবে বলে এই নিয়ে বেশ কয়েকবার আর্জি জানিয়েছিল হৃদকে। কিন্তু কাজের কাজ কিছুই হলো না। হৃদ মায়ার কথা কানে তো তুললই না, উল্টো মায়াকে বগল থাবা করে কোথাও যেন নিয়ে যাচ্ছে এই সকালবেলা। মায়া হৃদকে কিছু বলতে পারছে না বলে চোখ ফেটে কান্না আসছে ওর টেনশনে। মন চাচ্ছে হাউমাউ করে কাঁদতে, কিন্তু মায়া তাও করতে পারছে না রাদিফের জন্য। সকাল থেকে অলরেডি মায়া অদ্ভুত সব কাজকাণ্ড করে ফেলেছে। এখন নতুন করে আর কিছু ঘটাতে চায় না। নয়তো দেখা গেল রাদিফ মায়ের হাউমাউ চিৎকারের কান্না দেখে বলে বসলো, ভাবির কষ্ট আমার কষ্ট, আমিও তোমার মতো কান্না করতে চাই। তখন বিষয়টা আরো লজ্জাজনক হয়ে যাবে মায়ার জন্য। এমনিতে রাদিফ সকাল থেকে শুধু মায়াকে দেখে যাচ্ছে। রাদিফের ড্যাব ড্যাব করে তাকানোতে মনে হচ্ছে মায়া কোনো মানুষই হতে পারে না। মায়া হলো দুনিয়ার অষ্টম কোনো আশ্চর্য পদার্থ, যেটা রাদিফ খান জীবনের প্রথম দেখে ভীষণ বিস্মিত হয়ে আছে। তার থেকে সবচেয়ে ইতস্তত ব্যাপার হলো মায়া কাল রাত থেকে একই ড্রেস পরে আছে। গায়ের জামাটা এখন নোংরা নোংরা লাগছে মায়ের কাছে। অথচ এই দুই ভাই কেমন টিপটাপ সেজেগুজে আছে, যেন নতুন জামাই সেজে মায়াকে নিয়ে কোথাও একটা যাচ্ছে তারা। আল্লাহ জানে মায়াকে কোথায় নিয়ে যাচ্ছে তারা। এদিকে মায়ের বাড়ির জন্য টেনশন হচ্ছে। মায়াকে ফাহাদের বাড়িতে না পেয়ে নিশ্চয়ই ওই বাড়িতে হাঙ্গামা লেগে গেছে। হৃদের সাথে মায়ের অবাধে চলাফেরাটা যদি কারোর কানে যায়, তাহলে বিশ্রী একটা কাণ্ড ঘটে যাবে বোনের শ্বশুর বাড়িতে। মায়ের মনস্তাত্ত্বিক চিন্তাধারার মধ্যে রাদিফ সামনের সিটে থেকে পেছনে ঘুরে মায়াকে দেখলো টেনশন করতে। দুষ্টু রাদিফ মায়ের ভয় আরো বাড়িয়ে দিতে দিতে বলল, ভাবে তুমি আমাদের আম্মুকে চিনো? দেখছো কখনো সরাসরি? রাদিফের কথায় মায়া ভয়ে কাচুমাচু মুখটা তুলে তাকালো রাদিফের দিকে। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো দুজনের। মায়া ভয়ে মাথা নাড়িয়ে অসম্মতি জানালো রাদিফকে, যে সে কখনো সরাসরি দেখেনি। মায়ের কথায় বেশ সিরিয়াস হলো রাদিফ, যেন সে মায়ের এই উত্তরটা পাওয়ার আশায় ছিল। মায়া রাদিফের হঠাৎ পরিবর্তিত মনোভাব দেখে বুঝলো যে রাদিফ মায়াকে এই মুহূর্তে বেশ সিরিয়াস কিছু বলতে চাচ্ছে। হৃদ সামনে ড্রাইভিং সিটে থেকে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে তীক্ষ্ণ দৃষ্টি তুলে রাদিফকে এক পলক দেখে তাকালো মিররের দিকে। সেই দিকে মায়ের ভয়ার্ত মুখটা দেখা গেল। রাদিফ তখনই সিরিয়াস গলায় বলল, ভাবি শোনো, আমাদের আম্মু কিন্তু অনেক রাগী মানুষ, বুঝলে? হৃদ ভাইয়ের থেকেও রাগী। এতটা রাগী যে আমাদের আম্মু যখন রেগে মেগে আগুন হয়ে যায়, তখন আম্মুর কপাল দিয়ে দুটো আগুনের শিং বের হয়। তুমি সাবধান থেকো ভাবি। আমাদের আম্মু নতুন মানুষ দেখলে শিং দিয়ে গুঁতো মারে। তবে তুমি তো আর তার বড় ছেলের বউ, সেই সুবাদে তোমাকে ছাড় দিলেও দিতে পারে। আই ডোন্ট নো। আসলে আমার তোমাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে, বুঝলে? এই অল্প সময়ের মধ্যে আমার তোমাকে অনেক মনে ধরেছে। তোমাকে বড় ভাবির চোখে দেখি। এই জন্য তুমি যদি আম্মুর শিঙের গুঁতা খেয়ে হসপিটালে পড়ে থাকো, তাহলে আমি ভীষণ দুঃখ পাবো। এই জন্য আমি তোমাকে সাবধান করতে চাইছিলাম ভাবি। তুমি আম্মুকে রাগ দিয়ে কোনো কাজ করো না, কেমন? আম্মুর সাথে দেখা হলে তুমি সোজা আম্মুর পা ধরে শুয়ে পড়বে। আসলে আমাদের আম্মু লম্বা লম্বা সালাম পছন্দ করে, তো তাই। ছোট ছোট সালাম করলে আম্মু কেমন রেগে যায়। আমি আর হৃদ ভাই তো সব সময় আম্মুকে লম্বা লম্বা সালাম করে আসছি। তুমি এখন নতুন মানুষ, তাই তুমিও আমাদের মতো লম্বা লম্বা সালাম করবে, কেমন? হেবি না? রাদিফের কথায় ভয়ে মায়ের চোখ মুখ অন্ধকার ছেয়ে গেল। এতক্ষণ মায়া জানতো হৃদ ওকে কোথাও একটা নিয়ে যাচ্ছে, কিন্তু এখন রাদিফের কথায় শিওর হলো আসলে হৃদ মায়াকে ওদের মায়ের সাথে দেখা করতে নিয়ে যাচ্ছে।
মায়া ভয়, জড়তা, আতঙ্কে গাড়ির এসির মধ্যেও ঘামতে লাগলো। হৃদ আয়না দিয়ে মায়াকে দেখলো খুব অসহায় মুখে বসে থাকতে, হয়তো যে কোনো সময় অতিরিক্ত ভয়ে কেঁদে ফেলবে। হৃদ স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে রাদিফকে ধমক দিতে চাইলো মায়াকে উল্টোপাল্টা না বোঝাতে, কিন্তু হৃদের ধমকের আগে রাদিফ মায়াকে সান্ত্বনা দেওয়ার মতো করে বলল, আহারে, ভয় পেও না ভাবি। আমি আছি তো তোমার সাথে। তোমার ভয় আমার কষ্ট। আমি তোমাকে এক্ষুনি একটা সুবুদ্ধি দিচ্ছি। শাশুড়ি পটানোর রেসিপি। আমার কথা শুনলে তোমার সব ভয় সুমন্ধির সু হয়ে যাবে দেখো। শ্যাট আপ ইডিয়েট! ভয় পাচ্ছে ও। হৃদের হঠাৎ ধমকে মায়া ভয়ার্ত মুখে চমকে উঠল। রাদিফ মায়াকে ভয় পেতে দেখে বিরক্ত চোখে ঘাড় ঘুরিয়ে হৃদের দিকে তাকিয়ে বলল, দিলে তো ভাবিকে ভয় পাইয়ে ভাই। এমনি ভাবি আম্মুকে নিয়ে টেনশনে আছে। কই তুমি ভাবিকে একটু সাহস দিবে, তা না করে উল্টো ধমক দিচ্ছ। ভাবি যদি এখন ভয়ে কাঁদে তাহলে দোষটা কার হবে বলো। তুমি জানো না আম্মু কাউকে কাঁদতে দেখলে রেগে যায়। ভাবি তো তোমার জন্য এখন আম্মুর সিংহের গুতা খাবে ভাই। রাদিফের কথায় হৃদ বিরক্তির চোখে তাকালো। মিরর দিয়ে মায়াকে আবারও এক পলক দেখে ডাইভিংয়ে মনোযোগী হলো। রাদিফ হৃদকে চুপ করে যেতে দেখে পুনরায় মায়ের দিকে ফিরল। মায়াকে সান্ত্বনা দেওয়ার নাম করে আরো উল্টোপাল্টা বোঝাতে লাগলো। হৃদ গাড়ি চালাতে চালাতে গম্ভীর মুখে দুজনকে দেখলো। স্বভাবে রাদিফ হৃদের থেকে সম্পূর্ণ ভিন্ন। হৃদ যতটা গম্ভীর স্বভাবের, রাদিফ ততটাই প্রাণচঞ্চল আর উৎফুল্লর ছেলে। স্বভাবে দুই ভাই ভিন্ন হলেও কেউ কাউকে মানিয়ে নিতে সমস্যা হয় না। হৃদ কখনো রাদিফের স্বভাবের জন্য ওকে কোনো কিছুতে বাধ্য করেনি, বরং ছাড় দিয়ে চলে এসেছে এতদিন, আগামীতেও এমনটা করবে। রাদিফের বক বক আর মায়ের ভয়ের মধ্যে হৃদের গাড়িটা থামে 12তলা ভবনের সামনে। দারোয়ান হৃদের গাড়িটা দেখে সালাম দিয়ে গেট টেনে ধরতে হৃদ গাড়িটা ঢুকালো ভিতরে। মায়া তখনও ভয়ে কাচুমাচু করে বসে আছে। হৃদ গাড়িটা পার্কিং করে সিট বেল্ট খুলে নামতে নামতে ততক্ষণে রাদিফ গাড়ি থেকে লাফিয়ে নেমে মায়ার পাশের দরজা খুলে দেয় মায়াকে নামতে। অপরিচিত পরিবেশে মায়া বেশ ভয়ার্ত মুখে গাড়ি থেকে নামলো। আশেপাশে তাকাতেই দেখলো বিশাল বড় বড় দালান কোঠা মাথার ওপরে দাঁড়িয়ে থাকতে। ঢাকা শহরের অলিগলি সম্পর্কে মায়ের তেমন ধারণা না থাকায় বুঝতে পারল না সে এই মুহূর্তে কোথায় আছে, হৃদ ওকে কোথায় নিয়ে এসেছে। তবে আগ বাড়িয়ে হৃদ বা রাদিফকে সে জিজ্ঞেস করবে সেই সাহসটা পর্যন্ত পাচ্ছে না ও। ভয়ে মায়ের কলিজা শুকিয়ে একটুখানি হয়ে আছে। হৃদ মায়াকে গাড়ি থেকে নামতে দেখে নিজের হাতের কোটটা মায়ের দিকে এগিয়ে দিতে দিতে বলল, আমরা এখন গুলশান একে আছি। এই বিল্ডিংয়ের 6 ফ্লোরে আমার মা থাকেন। তোমাকে ওনার সাথে দেখা করতে নিয়ে আসলাম, চলো। হৃদের গায়ের কালো কোটটা মায়া নিজের হাতে নিল, ভয়ে কাচুমাচু করতে করতে। হৃদ মায়ার ভয় বুঝেও না বুঝার মতো করে সামনে হাঁটল। রাদিফ মায়ের পাশে দাঁড়াতে দাঁড়াতে ফিসফিসে করে গলায় বলল, ভাবি, সাবধানে থেকো। আমার কিন্তু ভয় হচ্ছে তোমাকে নিয়ে। মায়া এবার সত্যি সত্যি ভয়ে কলিজা কাঁপছে। রাদীপ সে কখন থেকে নিজের মায়ের নামে উল্টাপাল্টা মায়াকে বোঝাতে বোঝাতে আনলো। ভয়ে যখন মায়ের পা চলল না, তখনই রাদীপ মায়াকে তাড়া দিয়ে বলল, আরে ভাবে চলো চলো, আমাদের দেরি হলে আবার আম্মু রেগে যেতে পারেন। চলো চলো, তাড়াতাড়ি চলো। তারা দেখে রাদীপ সাইডে দাঁড়ালো, মায়াকে সামনে যেতে বলে। মায়া ভয়ার্ত মুখে রাদীপকে এক পলক দেখে শুকনো ঢোক গিলে হৃদের কোটটা নিজের হাতে ভাঁজে নিয়ে ধীর পায়ে হাঁটল হৃদকে অনুসরণ করে। নিচতলার লিফটের সামনে আসতে হৃদকে লিফটে ঢুকতে দেখে মায়া সেদিকে এগোলো। মায়া পিছন পিছন রাদিফও লিফটে ঢুকে হৃদ টপ বাটন চেপে 6 ফ্লোরে চাপলো। ভয়ার্ত মায়া যখন কাচুমাচু করে কাঁপছিল, তখনই হৃদ পাশ থেকে মায়ের একটা হাত চেপে নিজের পাশে দাঁড় করালো। মায়ের ছোট্ট হাতটি তার শক্তপোক্ত পুরুষালী হাতের ভাঁজে নিতেই মায়া চোখ তুলে তাকালো হৃদের দিকে। হৃদ যেন মায়াকে গম্ভীরে সাহস দিল ভয় না পেতে। কিন্তু মায়ের তাকানোতে হৃদ তাকালো না মায়ের দিকে, বরং হৃদ অপর হাতটা পকেটে ঢুকিয়ে স্টাইলিং হয়ে দাঁড়িয়ে রইল লিফটে। 6 ফ্লোরে আসতে মায়ের হাতটা সেভাবে চেপে ধরে এগিয়ে গেল নির্দিষ্ট ফ্ল্যাটের দিকে। হৃদের কলিং বেল চাপার আগে রাদীপ ফটাফট অধৈর্য হাতে কলিং বেল বাজালো। মিনিটের মাথায় দরজা খুলে দাঁড়ালো 22-23 বছরের যুবতী কাজের মেয়ে তনি। কালো গঠনের মেয়েটা দেখতে চমৎকার। দরজা ধরে দাঁড়িয়ে হৃদ আর রাদিফের সঙ্গে মায়াকে দেখে তৎক্ষণাৎ গলা ফাটিয়ে চিৎকার করে ছুটল ফ্ল্যাটের ভেতরের দিকে। ম্যাডাম গো,
বড় ভাইজান ভাবিরে লইয়া আইছে দেইখা যান। তনির চিৎকারে রাদিফ মজা পেলেও হৃদ চরম বিরক্ত হলো। সেইভাবে মায়ের ভয়ার্ত মুখটার দিকে এক পলক তাকিয়ে ঢুকলো ভেতরে। রাদিফ হৃদ মায়ের আগেই দরজা ঠেলে ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে চিত হয়ে শুয়ে পড়ল ক্লান্তিতে। মায়া ভয়ে কাচুমাচু করে হৃদের পাশে দাঁড়িয়ে সুন্দর ফ্ল্যাটের বিলাসিতা দেখতে লাগলো। আর আরে আরে, ফ্ল্যাটের চারিপাশের পরিবেশটা বেশ সুন্দর আর পরিপাটি গুছানো টাইপ। যে কেউ দেখলে বলবে এখানে রুচিশীল মানুষের বসবাস আছে। তবে মায়া বুঝতে পারছে না হুট করেই কেন হৃদ মায়াকে ধরে বেঁধে নিজের মায়ের সাথে দেখা করাতে নিয়ে আসলো। মায়া হৃদের স্বামী হওয়াটা সত্যিই জানতে পেরেছে আজ মাত্র ২ দিন হলো। এর মধ্যে হৃদ নিজের পরিবারকে জানিয়ে দিল মায়ের সম্পর্কে। আচ্ছা, এই লোক কি মায়ের সবকিছু জানার অপেক্ষাতেই ছিল এতদিন? কখন মায়া নিজের স্বামীকে চিনতে পারবে আর কখন সে নিজের পরিবারকে জানাবে মায়ের সম্পর্কে এমন কিছু? মায়ের তো এখন তাই মনে হচ্ছে। মায়া নিজের স্বামীকে চিনল না ২ দিন হলো। এর মাঝে হৃদ নিজের অধিকার খাটাচ্ছে মায়ের ওপর। এমনকি হৃদ দায়িত্ব নিয়ে প্রথমে নিজের মায়ের সাথে মায়াকে বউ হিসাবে পরিচয় পর্যন্ত করিয়ে দিচ্ছে। আচ্ছা, মায়া কি দুনিয়ার সবচেয়ে ভাগ্যবতী নারী না? অবশ্যই সে ভাগ্যবতী নারী। মায়া না চাইতেই সবকিছু পেয়ে যাচ্ছে। লোকটা কখনো মায়াকে মুখে বলেনি সে মায়াকে পছন্দ করে বা ভালোবাসে। অথচ তার কাজকর্মে মনে হয় মানুষটার ভালোবাসা দুনিয়ার বলতে শুধু মায়া একাই আছে। মায়ার আজ নিজেকে সত্যি ভাগ্যবতী মনে হচ্ছে। মায়ের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝেই কারো পায়ের শব্দ পেতে মায়ের ধ্যান ভাঙে। চোখ তুলে ওপরে তাকাতেই চোখে পড়ল চমৎকার সুন্দরী এক নারীকে, যার রূপ লাবণ্য চোখে লাগার মতো সুন্দর। মায়া কিছুক্ষণের জন্য নিজের ভয় ভুলে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল সেই মধ্যবয়স্ক সুন্দরী নারীটির দিকে। সাদা ধবধবে গায়ে কালো মসলিন শাড়ি জড়িয়ে, চোখ দুটো হৃদের মতোই তীক্ষ্ণ আর গাঢ় বাদামি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো মহিলাটির হাইট আর ওয়েট দেখে মায়ার মনে হলো ওর শাশুড়ির হাইট প্রায় রাদিফের সমান সমান হবে। কম হলেও লম্বায় মহিলাটি ৫ ফিট ৭ কি ৮ হবে। তাছাড়া এই যুবতী মহিলাকে দেখলে প্রথম দেখায় কেউ বলতে পারবে না এই মহিলার দুটো দামড়া দামড়া ছেলে আছে। বাপরে, কি ভয়ঙ্কর ব্যাপার রে! মায়াকে হা হয়ে হৃদের মা মিসেস সুফিয়ার দিকে তাকিয়ে থাকতে দেখে এগিয়ে আসলো সুফিয়া বেগম। গুছানো শাড়ির সাথে বাম হাতে ঘড়ি পরা ওনার, ডান হাতে চিকন একটা ডায়মন্ডের চুড়ি। বাম হাতের ঘড়িতে সময় দেখতে দেখতে সুফিয়া বেগম তীক্ষ্ণ গলায় বলল, তোদের আসার কথা ৯টায়, এখন বাজে ১০টা। ১ ঘন্টা লেট হওয়ার কারণ? শক্ত গলায় শক্ত পার্সোনালিটি দেখে মায়ের মনে হলো সে যেন হৃদের কার্বন কপি দেখছে শাশুড়িকে। বাপরে, কথা আর দৃষ্টি দুটোই কি তেজ তাদের! হৃদ কিছু বলবে তার আগে সোফায় শুয়ে থাকা রাদিফ উঠে বসতে বসতে বলল, ভাবির হাতে ইউনিক নাস্তা খেতে খেতে আমাদের ১ ঘন্টা দেরি হয়ে গেল মা। কি মজার মজার নাস্তা ছিল সেইগুলো! আহা! আপেল ফ্লেভারের চা, কলা ফ্লেভারের কফি, কাপ ফ্লেভারের রুটি, আরও কত কি ছিল। রাদিফের কথায় সুফিয়া বেগম দৃষ্টি ঘুরিয়ে তাকালো হৃদের পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট মায়ের দিকে। রাদিফের মুখে ভাবি ডাক শুনে ওনার মনে হলো ছেলের বউয়ের কথা। সুফিয়া বেগম বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের পা থেকে মাথা অবধি পরখ করলো একবার। দৃষ্টিতে তীক্ষ্ণতা বজায় রেখে সেই দৃষ্টি ঘুরিয়ে তাকালো আবার হৃদের দিকে। আগের ন্যায় গম্ভীর গলায় বলল, খেয়ে এসেছিস কেন? না করেছিলাম না? বলেছিলাম না সকালের নাস্তা এখানে এসে করবি? আমি যে সকাল থেকে না খেয়ে অপেক্ষা করব সেটা মনে ছিল না? সুফিয়া বেগমের গম্ভীর গলার কথায় মায়া কেঁপে উঠে হৃদের দিকে আরো চেপে গেল। হৃদের গা ঘেঁষে দাঁড়িয়ে পেছনে লুকাতে চাইলে হৃদ মায়ের হাতটা শক্ত করে ধরে রেখে বলল, টেবিলে নাস্তা দিতে বলো মা। আমরা তেমন কিছু খেয়ে আসিনি, শুধু একটু কফি খেয়ে এসেছিলাম। হৃদের বলা শেষ করতে না করতে টনি দৌড়ে কিচেনে গেল টেবিলে নাস্তা দিতে। সুফিয়া বেগম কিছু বলার অপেক্ষা করল না, কারণ সুফিয়া বেগম অনেক শক্ত ধাঁচের মানুষ। কথা কম বলে কাজ বেশি চায় ওনার। অযথা বাড়তি কিছুই পছন্দ না ওনার। সুফিয়া বেগম হৃদের থেকে দৃষ্টি সরিয়ে সম্পূর্ণরূপে তাকালো ভয়ার্ত মায়ের দিকে। সে আপাতত হৃদের গা ঘেঁষে দাঁড়িয়ে বারবার আর চোখে সুফিয়া বেগমকে দেখার চেষ্টা করছে। সুফিয়া বেগম মায়ের মনোভাব বুঝতে পেরে গম্ভীর গলায় ডাকল মায়াকে নিজের কাছে। এই মেয়ে, এদিকে আসো। সুফিয়া বেগমের গম্ভীর ডাকে মায়া সারা শরীর শিহরিত হলো ভয়ে। আতঙ্কের ন্যায় খামচে ধরল হৃদের কোমরের পাশে শার্টের কিছু অংশ।
হৃদ দৃষ্টি নত করে মায়ের দিকে তাকালো। মায়াকে ভীষণ অসহায় আর ভয়ার্ত দেখালো। অতিরিক্ত নার্ভাসনেসে মায়াকে ঘামতে দেখে মনে হলো যে কোনো সময় কেঁদে ফেলবে মায়া ভয়ে। হৃদ ছোট করে বলল, যাও। মায়া নড়ল না, বরং হৃদের পেছনে দাঁড়িয়ে নিজেকে আড়াল করল। সুফিয়া বেগম হঠাৎই মায়ের ভয় পাওয়ার কারণটা বুঝতে না পেরে অনেক ধমকের সুরে ডাকলো মায়াকে নিজের কাছে। এই মেয়ে, শুনতে পারছো না ডাকছি তোমায়? এদিকে আসো, কাম। সুফিয়া বেগমের ধমকে মায়া কেঁপে উঠে সত্যি সত্যি কেঁদে ফেলল। হৃদের শার্ট আঁকড়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠতেই সুফিয়া বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো হৃদের দিকে। বলল, কি হয়েছে? কাঁদছে কেন ও?" হৃদ রাদিফের দিকে বিরক্তি লাখো ভয় কাজে লেগে গেছে। হৃদ রাদিফের দিকে বিরক্তির চোখে তাকালো। মায়াকে কাঁদতে দেখে রাদিফ দুষ্টু হাসছে, নিজের কাজে সফল হতে পেরে। হৃদ সেদিকে তাকিয়ে মিসেস সুফিয়া বেগমকে বলল, তোমার ছেলেকে জিজ্ঞেস করো মা। রাদিফ ওকে উল্টাপাল্টা বুঝিয়েছে তোমার নামে, সেজন্য তোমাকে ভয় পাচ্ছে ও। হৃদের কথায় শক্ত চোখে তাকালো সুফিয়া বেগম রাদিফের দিকে। রাদিফকে চোখ রাঙিয়ে এগিয়ে আসলো হৃদের দিকে। হৃদের পিছন থেকে মায়ের হাত টেনে নিয়ে বসালো সোফার ওপর। টি টেবিলের ওপর থেকে পানির গ্লাসটা নিয়ে মায়ের দিকে এগিয়ে দিতে দিতে বলল, পানিটা খাও, আমাকে ভয় পাওয়ার কিছু নেই, নাও। মায়া ভয়ে ভয়ে পানিটা নিল। ফুপাতে ফুপাতে গ্লাসে চুমুক দিতে হৃদ এসে রাদিফের পাশে বসল। মায়া গ্লাসের পানিটুকু শেষ করতেই সুফিয়া বেগম হাত বাড়িয়ে মায়ের থেকে গ্লাসটা নিয়ে পুনরায় জায়গায় রাখতে রাখতে বলল, আমার ছেলেকে কি দেখে পছন্দ করলে তুমি? ওই চেহারাটা ছাড়া তো আর কিছুই নেই ওর পছন্দ করার মতন। তাহলে তুমি কি দেখে বিয়ে করলে ওকে? আমার ছেলের সুন্দর চেহারার প্রেমে পড়লে নাকি? সুফিয়া বেগমের সরাসরি সোজাসাপটা কথায় মায়ের ভয় আরো বাড়ল। মা ছেলে দুটোই এক, কথার তেজ আর আচরণে মানুষকে ঘায়েল করতে সক্ষম। মায়া কোনো রকমে মাথা নাড়িয়ে অসম্মতি দিতে দিতে বলল, না। চেহারার প্রেমে পড়নি বলছো? হুম। তাহলে কিসের জন্য বিয়ে করলে আমার ছেলেকে? ও তো সুবিধার মানুষ নয়। আজকের পার্টটা কিন্তু মজা ছিল। মায়াকে রাদিফ যে হারে ভয় দেখাইলো, বিশ্বাস করো এইরকম সেম ভাবে আমি আমার চাচাতো ছোট ছোট ভাই বোনদের ভয় দেখাইতাম ছোটবেলায়। যাই হোক, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে যেন ভুলো না। তাহলে কিন্তু তোমাদেরকেও ভয় দেখাবো। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।